রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে দেওয়ার জন্য একটা বিরাট বড় ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। হঠাৎ করে অমিত শাহের উত্তরবঙ্গে আসা, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সতর্ক করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা প্রতিদিন নতুন 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 করে কোনো না কোনো অ্যারেস্ট এরকম দেখতে পাচ্ছি। চিকেন স্নেক, সে হাইওয়েটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেহেতু গিয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যদি খারাপ হয়, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপের দিকে চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গটাও হাতের বাইরে যাবে। নেপালেও কয়েকদিন আগে ছাত্র আন্দোলন হয়েছিল, যেটা জেনজি মুভমেন্ট, এবং সেখানেও বলা হচ্ছে একটা ডিপ স্টেটের ইনফ্লুয়েন্স ছিল। ফলে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা খুব হট জোন। শুভেন্দু অধিকারীকে প্রাণে শেষ করে দেওয়ার জন্য জঙ্গিরা প্রস্তুত। এই ভয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে। প্ররোচনায় কেউ পা দেবেন না। বাঁচাতে হবে আপনাদের রাজ্যকে, যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে চলে যেতে পারে। সেই কারণের জন্য পুজোর আগে যেমন সেন্ট্রাল ফোর্স আনা হচ্ছে পশ্চিমবঙ্গে, যাতে পুজোটা শান্তিপূর্ণভাবে হয়, ঠিক একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেক মন্ত্রীদের নির্দেশ দিচ্ছেন আইন শৃঙ্খলার দিকে বিশেষভাবে নজর রাখুন। এখানেই শেষ নয়, তিনি আরও বলছেন বিধায়ক এবং সাংসদদেরও বলে দিন তারা যেন আইন শৃঙ্খলার দিকে বিশেষভাবে নজর রাখেন। তার কারণ জানা নেই, তবে কিছু তো হিন্টস পাচ্ছি আমরা। আপনাদের বলে রাখি, ঠিক তারপরেই মন্ত্রিসভার বৈঠকের পরেই মূলত শুভেন্দু অধিকারী দুজনকে আলাদা করে একটা কথা বললেন নর্থ বেঙ্গলে অমিত শাহ আসছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে বৈঠক হবে ইত্যাদি ইত্যাদি। ফলে আপনাদের যেটা করণীয়, আপনারা প্রথমে অমিত শাহ যে আসছেন সেইটার কর্মসূচি বিভিন্ন দায়িত্বগুলো নিন। কাদেরকে দায়িত্ব দিলেন? এক হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, এবং তার পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি অমিত শাহের ডেপুটি ছিলেন, নিশীথ প্রামাণিক থাকে। সেই নির্দেশ পাওয়ার পর, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর, নবান্নের 14 তলা থেকে তারা নেমে গেলেন। 14 তলা মাফ করবেন, 13 তলাতে ক্যাবিনেটটা হয়। সেই 13 তলা থেকে তারা নেমে গেলেন কোথায়? নবান্নের ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে নেমে যেখানে প্রেস কর্নার রয়েছে, তার ঠিক উল্টো দিকেই বিশাল লামার ঘর। বিশাল লামার ঘরে নিশীথ প্রামাণিক গেলেন। কথা হলো নিশীথ প্রামাণিকের সঙ্গে বিশাল লামার দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ এখানে স্বরাষ্ট্র বিষয়ক বিষয় নিয়েই কথা হবে। নিশীথ প্রামাণিক অত্যন্ত কেন্দ্রীয়ভাবে, তিনি যেহেতু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, ফলে তার কাছে অনেক ইনফরমেশন, তার কাছে অনেক তথ্য এই স্বরাষ্ট্র দপ্তর সম্পর্কে বা এই স্বরাষ্ট্র বিষয়ক বিষয়কে কেন্দ্র করে। ফলে বিশাল লামার সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। ঠিক একই সঙ্গে উত্তরবঙ্গের আরেক মন্ত্রী ঢুকলেন বিশাল লামার ঘরে। তিনি হলেন বনমন্ত্রী মনোজ রাও। নর্থ বেঙ্গলে যেহেতু অমিত শাহ আসছেন, সেই কারণের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো সেখানে, এবং সেই বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন, কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, তার কর্মসূচি কি করে পালন হবে, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হলো। বেশ, আমরা সবটাই দেখলাম, অনুধাবন করলাম। কিন্তু এখানে দাঁড়িয়ে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেককে বলছেন, প্রত্যেক নেতা, প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক সাংসদ, প্রত্যেক বিধায়কদের এই বার্তা পৌঁছে দিতে বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, সেদিকে প্রত্যেককে নজর রাখতে হবে? কেন বলছেন আপনারা দেখুন। সম্প্রতি বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন, যার মধ্যে আইএসআই চর রয়েছে, অর্থাৎ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। সেই গুপ্তচর সংস্থা চর, এসটিএফ তাদেরকে গ্রেফতার করছে। সঙ্গে আইএস জঙ্গি মুজাহিদিন, এদের তো রয়েছে, আল কায়দা, এদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে পদে পদে। আমরা প্রতিদিন নতুন 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 করে কোনো না কোনো অ্যারেস্ট এরকম দেখতে পাচ্ছি, এবং তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে জেরা করে যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে, সেই সমস্ত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে পৌঁছাচ্ছে, এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী কিছু হিন্টস পাচ্ছেন। সেই হিন্টসের মধ্যে অন্যতম বিষয় হলো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে দেওয়ার জন্য একটা বিরাট বড় ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। এই ষড়যন্ত্রের মধ্যে কে কে থাকতে পারেন? অনন্ত মহারাজও থাকতে পারেন। এই ষড়যন্ত্রের মধ্যে আইএসআই গুপ্তচররাও থাকতে পারেন, এবং ষড়যন্ত্র করার জন্য এগুলো করা হচ্ছে, এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে ডিপ স্টেট বা গুপ্তরাষ্ট্র থিওরিও কাজ করতে পারে। এগুলো একাধিক কারণ রয়েছে। সেই সমস্ত কারণ মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছাচ্ছে, এবং তদন্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিচ্ছেন। প্রত্যেক মন্ত্রী, বিধায়ক, সাংসদদের বলছেন যে আপনারা আপনাদের নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষভাবে নজরে রাখার জন্য যা যা করণীয় তাই তাই করুন। পুলিশকে জানাবেন, এসপিকে জানাবেন, ডিএমকে জানাবেন, জেলার আধিকারিকদের জানাবেন, এবং তার সঙ্গে
আমাকেও জানিয়ে রাখবেন। বেশ, এই হলো গোটা বিষয়টা। এবার আপনাদের একটা বিষয় স্পষ্ট করতে হবে। প্রথমত, সম্প্রতি অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে সমস্ত মন্তব্য পেশ করেছেন, তাতে করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাঙালিদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়ে যাচ্ছিল, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষতিকর। আজকে যদি উত্তরবঙ্গ যদি আলাদা একটা জায়গা তৈরি হয়ে যায়, এই অনন্ত মহারাজের এই সমস্ত বক্তব্যকে কেন্দ্র করে সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হয়। আমি দেখছিলাম শিলংয়ে দেখছিলাম যে সুভাষচন্দ্র বসুর মূর্তি, বিবেকানন্দের মূর্তি ভাঙা হচ্ছে। কোনো ছাত্র সংগঠনের তরফে এই কাজটা করা হচ্ছে, এই বিভিন্ন ভিডিও, ছবি এগুলো প্রকাশ্যে আসছিল। সেগুলো নিয়ে মেইনস্ট্রিম মিডিয়া খবর করেনি, আমি জানি না কেন করেনি, কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এবার একটা বিষয় দেখুন, এখানে আপনারা ভাবা প্র্যাকটিস করুন। চিকেন্স নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর, এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায় এবং এই করিডোরের মাধ্যমেই উত্তর পূর্বের যে 7টি রাজ্য রয়েছে, যেগুলোকে 7 সিস্টার স্টেট বলা হয়, সেই রাজ্যগুলো ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে কানেক্ট হচ্ছে। এবং এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেহেতু ওই হাইওয়েটা গিয়েছে, যে হাইওয়েটার নাম চিকেন্স নেক, সেই হাইওয়েটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেহেতু গিয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যদি খারাপ হয়, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপের দিকে চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গটাও হাতের বাইরে যাবে। একই সঙ্গে ভারতবর্ষ থেকে যে 7টি স্টেট রয়েছে, রাজ্য রয়েছে, 7 সিস্টার স্টেট বা উত্তর পূর্বের রাজ্য, যেমন অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরা, মেঘালয়, আমরা মিজোরাম, এই সমস্ত যে স্টেটগুলো রয়েছে, মণিপুর, সেগুলোকে আলাদা করে দেওয়া সম্ভব। এবং সেটা হলে সেগুলো বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া যাবে। কারণ বাংলাদেশে যখন এই ছাত্র আন্দোলন সোকল্ড হয়েছিল, তার নেপথ্যে একটা ডিপ স্টেটের থিওরি কাজ করেছিল, ডিপ স্টেটের ফান্ডিং ছিল। ঠিক একইভাবে একটা জিনিস ভাবুন, পশ্চিমবঙ্গ 3টি দেশকে, মানে 3টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ফলে নেপালেও কয়েকদিন আগে ছাত্র আন্দোলন হয়েছিল, যেটা জেনজি মুভমেন্ট, এবং সেখানেও বলা হচ্ছে একটা ডিপ স্টেটের ইনফ্লুয়েন্স ছিল। ফলে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা খুব হট জোন। আজকে যদি পশ্চিমবঙ্গের কোনো ক্ষতি হয়, নর্থ ইস্টের স্টেটগুলো শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের ক্ষতি হলে ভারতবর্ষ এই 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 অংশটা, অর্থাৎ পশ্চিমবঙ্গ, অন্যদিকে দাঁড়িয়ে চীনকে কন্ট্রোল করা, অন্যদিকে দাঁড়িয়ে এই 7 সিস্টার স্টেটকে কন্ট্রোল করা, এটা ভারতবর্ষর হাত থেকে বেরিয়ে যাবে। এবং এটাই একটা অংশ চায়। এবং অনন্ত মহারাজ তিনি নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে কটূক্তি করতে করতে এমন একটা জায়গায় তো নিয়ে গিয়েছিলেন পরিস্থিতিটা, যেখানে রাজবংশীদের সঙ্গে আপামর যারা বাঙালিরা রয়েছেন, যারা সুভাষচন্দ্র বসুর রক্ত নিয়ে, সুভাষচন্দ্র বসু আদর্শ নিয়ে চলেন, তাদের সাথে সংঘাত তৈরি হয়ে গিয়েছিল। রাজবংশীরা ফেসবুকে বাজে বাজে পোস্ট করছেন সুভাষচন্দ্র বসুকে নিয়ে, এবং আপামর বাঙালি তারা ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন, রাজবংশীদের ওপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছিলেন, এবং এতে একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ লাগছিল, পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এর নেপথ্যেও, আমি আবারও বলছি, এর নেপথ্যে একটা ডিপ স্টেট থিওরি কাজ করতে পারে, পাকিস্তানের আইএসআই জঙ্গিদের একটা ইনফ্লুয়েন্স কাজ করতে পারে, এখানে কাজ করতে পারে আরো বেশ কিছু ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশের জিহাদিরা বা পাকিস্তানের জিহাদিরা নিচ্ছে। ফলে ভারতবর্ষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা খুব রিস্কি জায়গা, কিন্তু তার পাশাপাশি পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আরো রিস্কি জায়গা। অমিত শাহ আসছেন কোথায়? উত্তরবঙ্গে। অর্থাৎ উত্তরবঙ্গ মানে আপনারা ভালো করে জানেন, উত্তরবঙ্গের কিছুটা এগোলে ভুটান, কিছুটা এগোলে নেপাল, আবার সাইডে বাংলাদেশও রয়েছে। আপনারা ম্যাপটা ভালো করে জানেন, ম্যাপটা দেখুন একবার। উত্তরবঙ্গ বুঝতেই পারছেন, বাংলাদেশ, নেপাল এবং ভুটান দ্বারা ঘেরা, এবং অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত স্টেটগুলো তো পরপর রয়েছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে আন্তর্জাতিক যেই বর্ডারগুলো, সেগুলো আপনারা ভালো করে অনুধাবন করতে পারছেন। ফলে অমিত শাহ এসে তিনি যে কর্মসূচি পালন করবেন না কেন, প্রত্যেক কটার নেপথ্যে তিনি ইন্টেলিজেন্সের যে তত্ত্ব, সেই তথ্যের ওপর কাজ করবেন। প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা বিষয়ে তিনি যে কাজ করবেন, সেটা ইন্টেলিজেন্সের রিপোর্টের ওপর ভিত্তি করে। কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সেই গন্ধ পেয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী তাই সবাইকে সতর্ক থাকতে বলছেন। পুজোর আগে সেন্ট্রাল ফোর্স এ রাজ্যে আনা হচ্ছে, মানে বুঝতে পারছেন যে পুজোর সময়তে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার একটা ব্লু প্রিন্ট ছকে নেওয়া হয়েছে।
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবের বাইরে ককরোচ জনতা পার্টি তারা প্রকাশ্যে বলে দিয়েছেন তৃণমূলে কোনো আপত্তি নেই তাদের। আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ সেই প্রশ্নটা করেন ককরোচ জনতা পার্টির যারা আধিকারিকরা রয়েছেন এখানকার পশ্চিমবঙ্গের, কি কি উত্তর মিলেছে শুনবেন, শুনুন শুনুন। कि देखिए, तृणमूल कांग्रेस और तमाम जितने भी यहाँ पर पॉलिटिकल पार्टीज हैं, लेफ्ट की पॉलिटिकल पार्टीज हैं, और देश में भी चाहे वो समाजवादी पार्टी हो, चाहे आम आदमी पार्टी हो, चाहे डीएमके हो, कांग्रेस भी हो, तो कई सभी राजनीतिक पार्टियों ने जंतर मंतर के हमारे प्रोटेस्ट का समर्थन किया था। तृणमूल से भी कई सांसद जंतर मंतर पर मौजूद थे, उनका समर्थन था। और फिर से मैं वही कहना चाहूंगा, कोई भी राजनीतिक पार्टी अगर देश की शिक्षा व्यवस्था को सुधारने में हमारा समर्थन करती है तो उनका स्वागत है। এবার দেখুন ককরোচ জনতা পার্টি যেভাবে মুভমেন্ট করছে, অনেকেই বলছেন এখানে ডিপ স্টেটের একটা বিরাট বড় ফান্ডিং রয়েছে। সেটা যদি থাকে এবং তৃণমূল কংগ্রেসের যদি ইনভলভ এই ককরোচ জনতা পার্টির মধ্যে থাকে, ফলে ডিপ স্টেট এই তৃণমূল ককরোচ জনতা পার্টি সহ বামেদের একটা অংশকে নিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করতে চাইছে যাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হোক, এই জায়গাটা তৈরি করতে চাইছেন। ফলে অনেক ইনপুট বিভিন্ন জায়গা দিয়ে আসছে। শুভেন্দু অধিকারীকে প্রাণে শেষ করে দেওয়ার জন্য জঙ্গিরা প্রস্তুত। তার যে বাড়িতে থাকেন সে বাড়িতে রেকি হয়েছে, তার কনভয় রেকি হয়েছে, বিভিন্ন জায়গাতে তাকে ফলো করা হয়েছে, তার মুভমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে। যখন ধরা পড়ছে, যখন অনেক কিছু বাইরে বেরিয়ে আসছে, তখন তো এটা স্পষ্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রীর লাইফও রিস্কের মধ্যে রয়েছে বা ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কতটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা বুঝতে পারছেন। ইতিমধ্যে রাজ্যের ডেমোগ্রাফিক্যাল যে চেঞ্জ তা আমরা দেখতে পাচ্ছি। একের পর এক জঙ্গিদের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ হঠাৎ করে জঙ্গিরা তারা পুলিশের জালে ধরা পড়ছে, এসটিএফের জালে ধরা পড়ছে। আইএসআই গুপ্তচররাও তার মধ্যে আছে। এছাড়া মুজাহিদ্দিন সহ একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত পাকিস্তানের ট্রেনিং নেওয়া ব্যক্তিরাও পশ্চিমবঙ্গে থেকে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র ব্লুপ্রিন্ট তৈরি করেছে। এই ব্লুপ্রিন্টটা পশ্চিমবঙ্গে বসবাস করে পশ্চিমবঙ্গের বিরুদ্ধেই হয়েছে। আজও কলকাতা শহর সহ নিউ টাউন সহ বিভিন্ন জায়গাতে এমন প্রচুর জঙ্গিরা রয়েছে যারা সেই কাজটা করে যাচ্ছে। তারা চাইছে দুর্গাপুজোতে একটা সিভিল ওয়ার তৈরি হোক, তারা চাইছে উত্তরবঙ্গে একটা সিভিল ওয়ার তৈরি হোক, তারা চাইছে দক্ষিণবঙ্গে একটা সিভিল ওয়ার তৈরি হোক। গোটা রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হোক, এটা প্রত্যেকেই চায় এবং চাইছে বলেই রিস্ক ফ্যাক্টর থাকছে। এটা ভয় দেখাচ্ছি না, এটা সত্যি কথা। রিস্ক ফ্যাক্টর থাকছে এবং সেই রিস্ক ফ্যাক্টর থেকে আপনাদের বাঁচতে হলে কোনো খারাপ কথা, কোনো প্ররোচনা আপনারা পা দেবেন না। মুখ্যমন্ত্রী নিজের মতো করে গোটা বিষয়টা দেখছে, রাজ্য সরকার দেখছে, পুলিশ দেখছে, প্রশাসন দেখছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট অ্যাভয়েড করা হচ্ছে, ডিলিট করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো সব চলছে। সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে ছ্যাবলামিটা এতদিন ধরে করা হচ্ছিল সেটাকে বন্ধ করা সম্ভব হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তাও একটা সিভিল ওয়ার পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা করা হয়েছিল তার নেপথ্যে কার টাকা রয়েছে, কে বলেছিল না বলেছিল, সেই সমস্ত ডিটেলসে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন যদি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো রকম কোনো অপ্রীতিকর মন্তব্য উঠে আসে। তা সত্ত্বেও আসছে কিছু কিছু জিনিস সামনে উঠে আসছে, কিন্তু এটা সবটাই ষড়যন্ত্রের অভ্যন্তরের মধ্যে পড়ছে। এবার আপনাদেরকে বিচার করতে হবে কি করতে হবে না করতে হবে। কিন্তু হঠাৎ করে অমিত শাহের উত্তরবঙ্গে আসা, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সতর্ক করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিশাল নামা রাজ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি এই মুহূর্তে রাজ্যের মন্ত্রীও বটে অন্য সেক্টরের, সে নিশীথ প্রামাণিক তারা মিটিং করলেন গুরুত্বপূর্ণভাবে আফটার ক্যাবিনেট মিটিংয়ের পর, অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকের পর। ফলে এই ভয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে। পুজো আসছে, তারপর একাধিক পরব আছে, একাধিক উৎসব আছে, একাধিক কর্মসূচি রয়েছে, সমস্ত কিছু আছে। প্ররোচনায় কেউ পা দেবেন না। আর কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে অ্যাজ এ রাজ্যবাসী হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে, সেগুলো পুলিশ প্রশাসনকে জানান। তৎপরতার সঙ্গে যেই প্রবলেম আছে তা সলভ করার চেষ্টা করা হবে। এর একটাই কারণ, এ রাজ্যকে বাঁচাতে হবে। এ রাজ্য বাঁচলে ভারত বাঁচবে। কারণ এ রাজ্যের সঙ্গে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, এ রাজ্যের সঙ্গে জুড়ে রয়েছে উত্তর পূর্বের 7খানা রাজ্য।
এই রাজ্য এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আমি আবারও বললাম, অনেকগুলো দেশের সীমান্ত রয়েছে, আর এমনকি চায়না সীমান্ত বা চীন সীমান্ত খুব একটা দূরে নয়। সিকিম থেকে বা সিকিমের একটু ওপরেই চায়না। নর্থ ইস্টে যদি আমরা দেখি, অরুণাচল প্রদেশের উপরে চায়না, আমরা অন্যান্য বিভিন্ন স্টেটের উপরে চায়না, আমরা চায়নাকে পাচ্ছি। যে চায়নার একটা বড় ষড়যন্ত্র গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, গোটা ভারত মহাসাগর জুড়ে চায়না জলের মাধ্যমে, সমুদ্র জল মানে পথের মাধ্যমে স্ট্রিং অফ পার্ল তৈরি করছে, যেটা ভারতের আভ্যন্তরীণ সংকট তৈরি করে দিতে পারে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই মূলত এই প্রতিবেদনটা আজকে ছিল। এটা একটা প্রতিবেদনের পাশাপাশি রাজ্যের প্রত্যেক নাগরিক যারা এই মুহূর্তে দেখছেন তাদের কাছে এটা সাবধান বাণীও বটে। ফলে আপনাদের ডিসাইড করতে হবে আপনারা কি করবেন না করবেন। কোনো প্ররোচনায় পা দেবেন না, সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কোনো ভুলভাল মন্তব্য বক্তব্যতে অংশগ্রহণ করবেন না। রোষ, সেটা জনরোষ, সেটা যাই হোক না কেন, আপনাদেরকে বাঁচাতে হবে আপনাদের রাজ্যকে, যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এ রাজ্য শুধু আমার নয়, এ রাজ্য শুধু রাজ্য সরকারের নয়, এ রাজ্য শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নয়, এ রাজ্য আপনাদেরও। এটাই আপনাদের ঘর, এটাই আপনাদের বাসস্থান। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলেও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।